সবাইকে স্বাগত জানাচ্ছি জাকারিয়া বিন হক শুভ স্মারক অন্তহল বিতর্ক প্রতিযোগিতা 2025-এর ফাইনাল রাউন্ডে মুখোমুখি হচ্ছে দুটি দল, বিইএইচডিসি পদ্মা এবং বিইএইচডিসি যমুনা। আজকের সংসদের প্রস্তাবিত বিষয়, এই সংসদ একজন সচেতন ভোটার হিসেবে 10 দলীয় জোটের তুলনায় বিএনপিকে প্রাধান্য দিবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি প্রস্তাবটি উত্থাপন করার জন্য এবং তার বক্তব্য প্রদানের জন্য। বাংলাদেশ আজ এক পরিবর্তনের মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে। স্বাধীনতার দীর্ঘ 5 দশক পেরিয়ে দীর্ঘ সময়ের ব্যাপী ফ্যাসিবাদী জাতাকলে পিষ্ট হয়ে ভোটাধিকার হারিয়ে মানুষ যখন একেবারে নিজেদের প্রত্যক্ষ ভোটে নিজেদের প্রতিনিধি নির্বাচন করার জন্য মুখিয়ে আছে, ঠিক এমন একটি প্রেক্ষাপটে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকের এই সংসদে দাঁড়িয়ে প্রস্তাব করছি এই সংসদ একজন সচেতন ভোটার হিসেবে 10 দলীয় জোটের তুলনায় বিএনপি জোটকে প্রাধান্য দিবে। মানে স্পিকার, প্রথমত এই আজকে উত্থাপিত যে প্রস্তাবটি, সেই প্রস্তাবনার কি কনসেপ্টগুলো আরেকটু ক্লারিফাই করছি। মানে স্পিকার, প্রথমত আমরা স্পষ্ট করছি একজন সচেতন ভোটার হিসেবে আমরা কি বোঝাতে যাচ্ছি। একজন সচেতন ভোটার হিসেবে আজকের এই সংসদে আমরা বোঝাচ্ছি সেই ভোটার যিনি আবেগ এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জ্ঞান এবং যুক্তির ভিত্তিতে দলীয় ক্ষুদ্র চিন্তার ঊর্ধ্বে গিয়ে যিনি জ্ঞান এবং যুক্তির ভিত্তিতে ভোট প্রদান করবেন, দলের আদর্শ, প্রার্থীর যোগ্যতা এবং অতীত কর্মকাণ্ডকে বিবেচনা করে একজন সচেতন ভোটার হিসেবে আজকে আমরা এই গুণগুলোকে নির্ধারণ করছি। মানে স্পিকার 10 দলীয় জোট বলতে বোঝাচ্ছি 10 দলীয় জোট অর্থাৎ জামাত এবং এনসিপি নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে সেই জোটটি, যার নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এবং বিএনপি জোট বলতে বোঝাচ্ছি বিএনপি নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে সেটিকে। এবং প্রাধান্য দিবে বলতে আমরা বোঝাচ্ছি যে 10 দলীয় জোটকে ভোট না দিয়ে একজন সচেতন ভোটার হিসেবে একজন সচেতন ভোটার বিএনপি জোটকে ভোট দিবে। মানে স্পিকার, একজন সচেতন ভোটারকে যদি আমরা চিন্তা করি, সে ভোট দেওয়ার সময় কি কি বিষয় চিন্তা করে আমরা দেখি। একজন সচেতন ভোটার যখন ভোট দেয় তখন সে দলের আদর্শ, নীতিগত অবস্থান, অতীত শাসনের অভিজ্ঞতা, তার সততা এবং যোগ্যতা, অর্থনৈতিক নীতি, কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে তাদের অবস্থান, তরুণ, কৃষক এবং শ্রমজীবী মানুষের জীবন উন্নয়নের জন্য তাদের কি কি পলিসি, অর্থাৎ পলিসি লেভেলে একটি দল কতটুকু এফোর্ট দিচ্ছে এবং তারা ক্ষমতায় এলে তখন তারা কিভাবে দেশকে পরিচালিত করবে, সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে। আমরা একজন সচেতন ভোটার নরমালি এই চিন্তা ভাবনাগুলো থেকে ভোট বাছাই করে। মানে স্পিকার, আজকে আমরা বলছি যে 10 দলীয় জোটকে ভোট না দিয়ে একজন সচেতন ভোটার বিএনপি জোটকে প্রাধান্য দিবে, অর্থাৎ বিএনপি জোটকে ভোট দেবে। কারণ তার সুস্পষ্ট কয়েকটি কারণ আমরা উল্লেখ করছি। মানে স্পিকার, যে দলীয় আদর্শ এবং নীতিগত অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় সক্ষমতা, এরপরে সরকার পরিচালনায় অতীত অভিজ্ঞতা এবং সংস্কার প্রশ্নে আপোষহীনতার কারণে আমরা আজকের এই একজন সচেতন ভোটার হিসেবে বলছি যে 10 দলীয় অর্থাৎ জামাত নেতৃত্বাধীন জোটকে নয়, বরং বিএনপি নেতৃত্বাধীন যে বিএনপি জোটকে আছে একজন সচেতন ভোটার তাকেই ভোট দিবে। মানে স্পিকার, কেন আমরা যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন 75 পরবর্তী সময়ে বাংলাদেশ যখন একটি অস্থিতিশীল এবং সংকটময় মুহূর্ত পার করছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়বাদকে ভিত্তি ধরে এই দলকে প্রতিষ্ঠা করেন এবং তার মৃত্যুর পূর্ব পর্যন্ত, তার শাহাদাতের পূর্ব পর্যন্ত তিনি আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশকে স্টেবল এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন সংগ্রাম, পরবর্তীতে আমরা দেখি যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেয়ারপারসন, তার যে দূরদর্শী চিন্তা ভাবনা, আমরা মনে করি এটি বাংলাদেশের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পাশাপাশি আমরা 10 দলীয় জোটের তুলনায় বিএনপি জোটকে কেন প্রাধান্য দিচ্ছি, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে 3 দিকে ভারত বেষ্টিত। এখন এখানে যদি জামাত নেতৃত্বাধীন, যাদের গায়ে সাম্প্রদায়িকতা ট্যাগ আছে, এরকম যদি ধর্মীয় নেতৃত্বাধীন একটি দল যদি ক্ষমতায় আসে, ঠিক কতটুকু বাংলাদেশ স্টেবল থাকবে এবং ভৌগোলিকভাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্টেবল থাকবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। পাশাপাশি এই যে
এই যে বিএনপি জোটকে আমরা প্রাধান্য দেব, কারণ এই দলটি অতীতে তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং রাষ্ট্রকে কিভাবে ফর্ম করতে হয়, কিভাবে চালাতে হয়, এই দলটির সুস্পষ্ট অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি সংস্কার প্রশ্নে আপোষহীনতার কারণেই এই দলটিকে আমরা মনে করি যে একজন সচেতন ভোটার বেশি প্রাধান্য দিবে। কারণ আজকাল আমরা দেখি যে বায়বীয়ভাবে বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংস্কার বিরোধী হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অথচ আমরা শুরু থেকেই দেখি যে জিয়াউর রহমানের 19 দফা, যে বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030 এবং বর্তমান চেয়ারপারসনের যে 31 দফার যে সংস্কার কর্মসূচি, সেটি কিন্তু বিএনপি এই যে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময় থেকেও বারবার বলে আসছে। অর্থাৎ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের মাঝে সংস্কার নিয়ে ব্যাপক প্রত্যাশা, ব্যাপক উচ্ছ্বাস, কিন্তু এই বিএনপি আরো আগে থেকে, আওয়ামী ফ্যাসিবাদের পতনের আগে থেকেই কিন্তু সংস্কারের সুস্পষ্ট রূপরেখা দিয়ে আসছিল। এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন, উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, ন্যায়পাল থেকে শুরু করে সব কিছুতেই বিএনপি কিন্তু সংস্কার প্রশ্নে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানান দিয়েছে। এই জন্য আমরা মনে করছি যে 10 দলীয় জোটের তুলনায় বিএনপি জোটকে একজন সচেতন ভোটার প্রাধান্য দিবে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, বিস্মিত হলাম, কারণ তারা এই 10 দলীয় জোট অপেক্ষা বিএনপি জোটকে কেন প্রাধান্য দিবে সেই জায়গায় একজন সচেতন নাগরিকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছে ঠিকই, কিন্তু তারা কিসের ভিত্তিতে, কোন প্যারামিটারগুলোর ভিত্তিতে হচ্ছে তাদের ভোটের প্রাধান্যটা দিবে সেখানে আরো স্পষ্ট হওয়া দরকার ছিল। সেই জায়গায় তারা অস্পষ্ট ছিল এবং তাদের অ্যানালজিও পরিষ্কার নয়। মাননীয় স্পিকার, শুরুতেই প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য আমি খণ্ডন করতে চাই। যেমন তারা খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শের ভিত্তিতে আদর্শের কথা বলেছে, কিন্তু দেখা গেছে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু নিজে একজন সেনা শাসক ছিলেন এবং তিনি সেনা শাসনের থেকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং তিনি কিন্তু তার সময় বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে খুবই ব্যর্থ ছিলেন এবং 19টিরও বেশি সামরিক কূপ তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এর ফলশ্রুতিতে তার মৃত্যু হয় এবং খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্ব এবং আপসী নেতৃত্বের কথা বললেও তিনি কিন্তু তার দলীয় শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং ব্যাপক দলীয় অন্তর্কন্দল সহ তার দলীয় নেতাকর্মী, মন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আর্মি অফিসার সহ যারা ব্যাপক দুর্নীতিগ্রস্ত হয়েছে, যার ফলে পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয়েছে। মাননীয় স্পিকার, তারা 3বার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার উদাহরণ দিয়েছে, তার মধ্যে একবার হচ্ছে 96-এর 15 ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন। মাননীয় স্পিকার, সেটি কি তারা ভুলে যায়নি? তারা কি গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াকে একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে চায়? মাননীয় স্পিকার, এটি তাদেরকে আমি বলে গেলাম। মৌলবাদী ট্যাগের কথা বলেছে যে তাদের গায়ে নাকি মৌলবাদী ট্যাগ নেই, অথচ 2001 সালে ক্ষমতা আসার পর আপনারা সবাই জানেন কিভাবে ভোটে জেতার পরের দিনই ব্যাপকভাবে সংখ্যালঘুদের মন্দির আক্রমণ সহ তাদেরকে প্রাণে মেলা ফেলা হয়েছে, বাংলা ভাই সহ তাদের আস্ফালন আপনারা সবাই দেখেছেন। মাননীয় স্পিকার, ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার নাকি তাদের সামর্থ্য রয়েছে, অথচ 10টা অস্ত্র নিয়ে তারা যে ইস্যুটি তৈরি করেছিল তখন কিন্তু ভারত বাংলাদেশে আক্রমণ করার একটি লজিক্যাল গ্রাউন্ড পেয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, তাহলে তাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে স্ট্যান্ড সেটি প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। মাননীয় স্পিকার, আর সংস্কারের পক্ষে তারা বলে, অথচ গুরুত্বপূর্ণ কিছু সংস্কারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। মাননীয় স্পিকার, তাহলে এটি কি তাদের ডাবল স্ট্যান্ডার্ড নয়? আমরা বলতে চাই, আজকে আমরা যেভাবে আমাদের অ্যানালজিগুলো সাজাচ্ছি, শুরুতে আমরা বলে নেব যে একজন সচেতন ভোটার কি কি প্যারামিটারের ভিত্তিতে তাদের ভোট দেওয়ার প্রাধান্যকে নিশ্চিত করবে। দ্বিতীয়ত, আমরা যে জোটে প্রাধান্য কেন দিবে না এবং না দিলে কি কি লাভ, দিলে কি কি ক্ষতি এবং সর্বশেষ বিকল্প কি হতে পারে, এই অ্যানালজিগুলো স্পষ্ট করার মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে সে এই বিএনপিকে প্রাধান্য দিবে না। মাননীয় স্পিকার, একজন সচেতন ভোটার সর্বপ্রথম তার মৌলিক চাহিদা পূরণ হবে কিনা সেই বিষয়টা নিশ্চয়তা চায়। দ্বিতীয়ত, মৌলিক চাহিদার পাশাপাশি অন্যান্য যে অধিকারগুলো, যেমন নাগরিক অধিকার, সুযোগ সুবিধা, কৃষি, স্বাস্থ্য, বাকস্বাধীনতা, পুষ্টি, গুণগত শিক্ষা, গণতান্ত্রিক অধিকার, ধর্ম পালন স্বাধীনভাবে ইত্যাদি রয়েছে, সেগুলোর নিশ্চয়তা চায়। অতঃপর সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা, নিজ দেশের প্রতিরক্ষা জোরদার, স্ট্র্যাটেজিক বর্ডার এলাকায় কৌশলগত শৃঙ্খলা বজায় রাখার যে বিষয়টি, সেটি প্রাধান্য দিতে চায়। পরবর্তীতে এই যে জুলাইয়ের কনটেক্সটে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে, অর্থাৎ আমাদের মোশনের যে উল্লেখিত বিষয়, এই জুলাইয়ের স্পিরিট বিএনপি কতটা ধারণ করছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নির্বাচন হতে চলেছে সেটি কত ধারণ করছে, ফ্যাসিস্টকে তারা পুনঃপ্রতিষ্ঠিত হতে কতটা বাধা দিবে এবং বিচার প্রক্রিয়ায় তারা কি ভূমিকা রাখছে, সেটাও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মাননীয় স্পিকার, এবং ফ্যাসিস্টের কথা যদি বাদ দিই, তারা যদি নিজেই পুনরায় ফ্যাসিস্ট হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে কিনা সেটাও বিবেচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, 1991 থেকে 96 এবং পরবর্তী 2001 থেকে 2006 বিএনপির শাসনামলে আমরা দেখেছি কিভাবে
শিশু মৃত্যুর হার ছিল 140 থেকে 140 জন এবং পরবর্তীতে ছিল 1109 জন এবং শতকরা 59% মানুষ ছিল দারিদ্র সীমার নিচে। এর ফলে তাদের মৌলিক চাহিদা যে পূরণ করতে সরকার ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে এটি স্পষ্ট হয় মাননীয় স্পিকার। পাশাপাশি অন্যান্য নাগরিক অধিকার, সুযোগ সুবিধা, কৃষি, স্বাস্থ্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং দলীয় অন্তর্কন্দলের কারণে। মাননীয় স্পিকার, যারা যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে ভারতের এই একটি 10টা অস্ত্রের ইস্যুতে, সেটি আমি আগেও বলেছি মাননীয় স্পিকার, অর্থাৎ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের প্রতিরক্ষা খাত নিয়ে তাদের যে ব্যর্থতার জায়গা সেটা আমি তুলে ধরছি মাননীয় স্পিকার। পরবর্তীতে বলতে চাই, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে সেইখানে তারা কিন্তু আগেও বলেছি যে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট্রি রেখেছে, পরবর্তীতে তারা এটাকে বাধা দিবে। পাশাপাশি বলতে চাই, এই যে তাদের ডাবল স্ট্যান্ডার্ড এবং ঋণ খেলাপি প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া এবং তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যালঘুদেরকে নিয়ে তারা কি চিন্তা করে এবং তাদের ইনক্লুসিভিটি নিয়ে তারা কিন্তু কোনো তাদের বক্তব্য স্পষ্ট করে না এবং বিএনপিও কিন্তু এইদিকে পিছিয়ে রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে আসে হ্যাঁ ভোট না ভোট। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে কি সরেজমিনে তাদের প্রার্থী ঠিকই না ভোটের ক্যাম্পেইন করছে। মাননীয় স্পিকার, এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণে একজন সচেতন নাগরিক অবশ্যই বিএনপিকে প্রাধান্য দিবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় উপপ্রধানমন্ত্রী। অনেক কিছু কথা বলে গেল। আচ্ছা, আবেগ, যে সরকারি আপনি যখন সরকার চালাবেন বা সরকার যখন রান করবেন, এটা কোনো আবেগের খেলা না, এটা হচ্ছে দক্ষতার খেলা কিংবা অভিজ্ঞতার খেলা। আপনি যখন আপনার লাগবে কি, আপনার অতীত অভিজ্ঞতা ছাড়া আপনি কোনোদিন দল কিংবা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনারা বারংবার উল্লেখ করে যাচ্ছেন দুর্নীতির চ্যাম্পিয়নের কথা, কিন্তু আপনারা কি জানেন দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল কিসের মাধ্যমে হয়েছিল? যে পরিসংখ্যানটা দাঁড়া করানো হয় এটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান, যেটা গত 2 থেকে 3 বছর কিংবা 5 বছর আগের পরিসংখ্যানের উপর ভিত্তি করে তারপর করা হয়। 2001 সালের যেই চ্যাম্পিয়নের কথা আপনারা বলছেন, সেই 2001 সালের চ্যাম্পিয়নের যে র্যাঙ্কিং করা হয়েছে এটা 97 অথবা 96 এর আওয়ামী লীগ ফেসিস্ট আমলের সেই ময়লার আবর্জনার দুর্গন্ধের ফল। আপনি 2002 কিংবা 2003-এর যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট দেখবেন, এটা কিসের ফল? সেই আগের আবর্জনার দুর্গন্ধের ফল। আপনারা বারবার দুর্নীতির চ্যাম্পিয়নের কথা বলছেন, যেটা শুধু পরিসংখ্যানের বিভ্রান্তি ছাড়া আর কিছুই নাই। আর তারপর আপনারা শহীদ জিয়াউর রহমানের দূরদর্শিতার কথা নিয়ে উঠলেন, যেখানে আপনারা তার দূরদর্শিতার কথা চিন্তা করলে সবার আগে আমরা বলবো চট্টগ্রামের কথা। তার দূরদর্শিতা এত ছিল, সে চট্টগ্রামকে বিভক্ত হয়ে যাওয়ার সেই বিভক্তি হয়ে যাবে সেটা আগে থেকে বুঝতে পেরেছিল, সেখানে বাঙালিদের স্যাটেলার হিসেবে পাঠিয়েছিল। আপনারা জিয়াউর রহমানের সেই মুক্ত বাজার নীতির কথা ভুলে গিয়েছিলেন, এই জন্য আপনারা জিয়াউর রহমানকে এক ধরনের কটূক্তি করেছেন। এখন আপনারা বারংবার বলছেন ধর্ম পালনের স্বাধীনতা আপনারা নিশ্চিত করবেন। আপনাদের ধর্ম পালনের স্বাধীনতা কি সেটা যেটা মাঝারে একের পর এক আক্রমণ করছেন? এটা কি ধর্মীয় স্বাধীনতা? আপনাদের নেতাদের পরিষ্কার চিহ্নিত করা গিয়েছে আপনারা মাঝারে আক্রমণ করেছেন। আপনারা আন্তদলীয় কোন্দলের কথা বলছেন। আপনারা যেটা আন্তদলীয় কোন্দলের কথা বলছেন, আমরা বলছি এটা গণতান্ত্রিক বৈচিত্র্যতা। গণতন্ত্র এখানে এক্সিস্ট করে, গণতন্ত্র এক একজনের মাঝে এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। আপনাদের মতো সিলেক্টিভ পার্সন নিয়ে আমরা রাজনীতির কথা, আমরা নাগরিক হিসাবে সিলেক্টিভ পার্সনকে আমরা ভোট দেব না। আমরা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, আমরা অধিক সংখ্যক মানুষ নিয়ে আমরা রাজনীতি যারা করবে তাদেরকে ভোট দেব। আপনারা সংখ্যালঘুদের নিয়ে চিন্তার কথা বলছেন। আপনারা হয়তো ভুলে গিয়েছেন, আমরা 31 দফাতে উল্লেখ করেছি দ্য রেইনবো নেশনের কথা। যেই রেইনবো নেশনে সংখ্যালঘুদের পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, সংখ্যালঘু নয়, শুধু বিভিন্ন জাত, প্রথা, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে আমরা রেইনবো নেশন গঠন করব। আপনারা হাবোটের কথা বললেন। আমরা হাবোটের প্রশ্নে সবার আগে সংস্কার প্রশ্নে আমরা উত্থাপন করেছি, যেখানে আপনাদের পলিসির কোনো রূপরেখাই দেখতে পাইনি। তখন আমরা 17 বছর যাবৎ যে সংস্কারের কথা বলছি, আপনারা 24-এর আন্দোলনের পর সেই সংস্কারের কথা বলছেন। আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমাদের অতীতের যে উন্নয়নগুলো, এই জন্য আবেগের প্রশ্নে গা ভাসিয়ে দিয়েছেন। আপনারা যেখানে 2001 সালের উন্নয়ন বা আপনারা আগের যে আমাদের ল্যাকিংসগুলো বলছেন, সেখানে আপনারা হয়তো ভুলে গেছেন এই দেশে এখন স্টেবল কেন। কারণ আপনাদের প্রযুক্তির কথা, প্রযুক্তির কারণে আপনারা এখন বর্তমানে
উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছেন। সেখানে বড়লোকদের যারা ধনী শ্রেণী, তাদের বিলাসিতার জায়গা ছিল প্রযুক্তি, তাদের বিলাসিতার জায়গা ছিল ফোন ব্যবহার করা। সেখানে সিটিসেলের সেই মনোপলি বাজার ধ্বংস করে বাংলালিংক, রবি, এয়ারটেলের মতো, যেটা তৎকালীন নাম ছিল একটেল, এগুলো কে বাজারে ছেড়েছে? আমাদের এই বিএনপি সরকার। সুতরাং সাধারণ নাগরিক হিসেবে আপনি যখন প্রযুক্তির সংস্কার, দেশের সংস্কার কিংবা আপনাদের ভৌগোলিক দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমরা বিএনপিকেই সর্বপ্রধানে রাখবো। হয়তো আপনারা এখন বলতে পারেন যে জামায়াতকে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করবে। আচ্ছা, দেশ কি কোনো পরীক্ষামূলক কেন্দ্র? কখনোই না। আপনি পরীক্ষা বা এক্সপেরিমেন্টাল কোনো কিছু এই দেশে কায়েম করতে পারবেন না, কারণ দক্ষতা যদি বা অভিজ্ঞতা না থাকে আপনি কোনোদিন একটা দেশকে রান করতে পারবেন না। আপনারা আরেকটা জিনিস দেখবেন, সাধারণ নাগরিক হিসেবে কেন আমরা বিএনপিকে সিলেক্ট করব? তার কারণ হচ্ছে কৌশলগত ভোট। কারণ আমরা উইনেবল প্রার্থী যারা, তাদেরকেই ভোট দেব। আর যাদেরকে ভোট দিলে আমাদের কোনো ফলপ্রসূ হবে না বা আমাদের ইফেক্টিভনেস নেই, আমরা কেন তাকে ভোট দেব? আমাদের ভোট তো এখানে ক্ষতির সম্মুখীন। আচ্ছা, এখন আসি বিভিন্ন ধরনের আপনারা জাতীয়তা, আপনাদের যে পলিসিগত বিভ্রান্তি, পলিসিগত এমন বিভ্রান্তি, দ্বিচারিতা আপনারা করেছেন। কেমন আপনারা নির্দিষ্ট এখন পর্যন্ত পরিস্থিতি দ্বারা করতে পারেননি, আপনারা কি ধরনের শাসন কায়েম করবেন? আপনাদের স্পষ্টভাবে বাহির থেকে বিভিন্ন ধরনের হুমকি আসছে, 100% কর আরোপ করবে আমাদের উপর যদি আপনারা আপনাদের পলিসি, আপনাদের যে ন্যায়ের জায়গা সেটা আরোপ করেন। সুতরাং সাধারণ নাগরিক হিসেবে আমরা বিএনপি জোটকে প্রাধান্য দেব। মাননীয় বিরোধী দলীয় উপনেতা তার বক্তব্য উপস্থাপন করবেন। আমাদের সংসদটা আসলে কি? একজন সচেতন ভোটার, একই সাথে একজন ব্যক্তি, একজন নাগরিক, এবং একজন নাগরিক তার জীবনের সর্বপ্রথম চাওয়া পাওয়াটা কি? সে কি করবে? সে একজন নিরাপদ জীবনযাপন চায়। আর সেই নিরাপদ জীবনযাপন চাওয়া, তার নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা, এই ধরনের চাওয়াগুলো তার সর্বপ্রথমে আসে। এবং সে যখন ঘুম থেকে উঠে খোঁজ পায় পুরান ঢাকার মতো এলাকায় একজন ব্যবসায়ীকে মাথায় পাথর ফেলে রক্তাক্ত করে হত্যা করা হয়, তখন সেরকম একটা দলকে তারা কিভাবে, একজন সচেতন নাগরিক, তাদের নিরাপত্তার জন্য এবং তাদের ভবিষ্যৎ, তাদেরকে কি 5 বছরের জন্য একটি সরকার প্রধান হিসেবে কিভাবে নির্বাচিত করে, এটা আসলেই প্রশ্ন রেখে গেলাম তাদের জন্য। এছাড়া আমরা জানি যে একটি সরকার মূলত 3টি বিভাগ নিয়ে গঠিত হয়, আমাদের আইন বিভাগ, শাসন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ। আমরা যদি বিএনপি সরকারের যখন তারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতার সময়কার যে তাদের কর্মকাণ্ড সেটাকে দেখতে পাই বা নজরে দেখি, তখন আমরা জানি যে তারা 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। তারা এটাকে বললো যে তারা টিআইবির গত 3 বছরের সময়কার তথ্যগুলো নেয়, কিন্তু একই সাথে মনে রাখতে হবে মাননীয় মডারেটর, শুধু কি চ্যাম্পিয়ন হলেই আমরা সেটাকে দুর্নীতি হিসেবে ধরবো? আমরা যদি র্যাঙ্কিংয়ে শুরুর দিকে থাকি সেটাকে দুর্নীতি নয়, কারণ পরবর্তী 3 বছরেও তারা দুর্নীতির দিক দিয়ে যে রেজাল্টগুলো টিআইবি প্রকাশ করেছে সেখানেও দুর্নীতির দিক দিয়ে বিএনপির যে কর্মকাণ্ডগুলো সেখানে উল্লেখ করেছে এবং সেটা উঠে এসেছে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ দুর্নীতি হয়েছে। তারা বারবার করে বলছে যে তারা সংস্কারের পক্ষে। আমরা কি দেখেছি? 17 বছরের এই ফ্যাসিস্ট সময়ে প্রচুর পরিমাণ, হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এবং তারা পাচার করেছে কারা? যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করে। এবং তারা এই নির্বাচনে তারা এমন প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে অনেকে এরকম আছে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এবং তারা অনেকে আছে, যেমন 40 জনের মতো আমরা খোঁজ পেয়েছি যাদের ঋণ খেলাপির মতো অভিযোগ আমরা আছে। তো আমরা একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে জেনে শুনে একজন ঋণ খেলাপি প্রার্থীকে বা যার দ্বৈত নাগরিকত্ব আছে, যারা পুনরায় একটা এস আলমের মতো একজন ব্যক্তি হয়ে গড়ে উঠতে পারে, এরকম একজন ব্যক্তিকে বা এরকম একজন ব্যক্তি যে দলকে রিপ্রেজেন্ট করে সেরকম একজন দলকে কিভাবে আমরা ভোট দেবো, সেটা আসলে একটা অবাক করা বিষয়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে 3টি আমরা বিভাগের কথা বললাম, যে সরকারে যাবে একজন সচেতন নাগরিক তাকে ভোট দিয়ে সরকারে নিয়ে যাবে, তাদেরকে এই 3 বিভাগকে সচেতনভাবে চালাতে হবে। আমরা দেখেছি যে বিএনপি তার ক্ষমতার সময়ও এই ধরনের 3টি যে বিভাগ, সেই বিভাগে দুর্নীতি করেছে, তার যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে। একই সাথে বর্তমান সময়ে তারা ক্ষমতায় থাকা অবস্থায়ও তারা সরকারকে যেভাবে প্রভাবিত করছে এবং তারা সংস্কার কাজকে যেভাবে ব্যাহত করছে, তা 24-এর গণ অভ্যুত্থান এবং এই ত্রয়োদশ নির্বাচনে একজন সচেতন নাগরিক যেভাবে ভোট দিবে বা যে অ্যাসপিরেশনসগুলো নিয়ে তারা ভোট দেবে সেইটাকে আসলে কোনোভাবেই ধারণ করে না। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি
বিচার বিভাগকে কিভাবে প্রভাবিত করছে, ক্ষমতায় না গিয়েই তারা বিচার বিভাগের বিভিন্ন ধরনের রায়কে প্রভাবিত করছে, মামলা বাণিজ্য করছে, যে ধরনের অভিযোগ আমরা অন্যান্য দলের বিরুদ্ধে ততটা দেখতে পাই না বা নাই বললেই চলে। একই সাথে আমরা যদি শাসন বিভাগের দিকে দেখতে পাই, সেখানে 40 থেকে 45 জন সেক্রেটারির কথা আমরা উল্লেখ করতে পারবো, যারা সরাসরি বিএনপির সাথে ঘনিষ্ঠ এবং তারা বিএনপির বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সরকারকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বা ফ্যাসিস্ট আমলের বিভিন্ন যে জরাজীর্ণ অবস্থা সেগুলোকে সরানোর জন্য যে কাজ করে যাচ্ছে তার বিরোধিতা করে যাচ্ছে। আবার যদি আমরা শাসন বিভাগ বিচার বিভাগ গেল, একই সাথে আমরা আইন বিভাগের কথা বলি। আইন বিভাগে তো তারা অলরেডি আমরা বলেই দিয়েছি যে তারা ঋণখেলাপি ব্যক্তিদেরকে এমপি হিসেবে তুলে ধরেছে। তো এমন অবস্থায় আমরা দেখে যাচ্ছি যে কুমিল্লা 8 আসনের যে এমপি প্রার্থী, সেখানে দেখা যাচ্ছে তিনি 648.68 কোটি টাকার তার বিরুদ্ধে একটি ব্যাংকের ঋণখেলাপির সমস্যা আছে। তো এই ধরনের যে তথ্যগুলো তো তারা পাশ কাটিয়ে যাচ্ছেন এবং বারবার শুধু অতীতের গৌরবের কিছু কথা তুলে ধরছেন, কিন্তু বর্তমান সময়ে দেশের একদম প্রান্তীয় পর্যায়ের যে বাজার থেকে শুরু করে ঢাকা শহরের কেন্দ্রীয় এই ক্যাপিটালে থাকা বিভিন্ন দুর্নীতি এবং সিন্ডিকেটের সাথে তাদের নাম যে প্রতিনিয়ত জড়িত যাচ্ছে, যা আমরা সচেতন নাগরিক হিসেবে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এই অবস্থায় তারা কিভাবে একটি উর্বর এবং সুন্দর ভবিষ্যৎ আমাদেরকে উপহার দিবেন এ ব্যাপারে আমরা সন্দিহান। আর তারা বললেন যে 10 দলীয় জোটের কোনো প্রকার পলিসি নেই। তারা কি 200 জন তাদের নিজস্ব অন্তর্কন্দল সহ তাদের অন্যান্য জায়গায় প্রায় 200 জনের মতো মানুষ তাদের কারণে নিহত হয়েছে এবং 100 জনের উপর তাদের বিরুদ্ধে ধর্ষণের শিকার আছে। একজন ব্যক্তি কিভাবে এই ধরনের খবর শোনার পর বা তারা কিভাবে এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্স তাদের সম্পর্কে থাকার পরও তারা কিভাবে একটি ভালো সরকার উপহার দেবে, সেটা আসলেই প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার। আর বলছে যে 10 দলীয় জোটের কোনো পলিসি নেই। 10 দলীয় জোট যা পলিসি দিয়েছে তা তাদের পলিসির তুলনায় যথেষ্ট রকম ভালো। তারা ফ্যামিলি কার্ডের একটা কথা বলেছে, যার কোনো বাস্তবিক ভিত্তি নেই। অন্যদিকে আমরা যে পলিসিগুলো দিয়েছি, যেমন 7 ঊর্ধ্ব ব্যক্তিকে আমরা চিকিৎসা সেবা দেব এবং সুদহীন দেব, এই ধরনের যে পলিসিগুলো সেটা আমরা দিয়েছি, কাজে আমাদেরকে জনগণ ভরসা করতে পারে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় উপনেতা তার বক্তব্য উপস্থাপন করবেন। হিয়ার প্রশ্নটি ছিল, এই সংসদ একজন সচেতন ভোটার হিসাবে 10 দলীয় জোটের চেয়ে বিএনপি জোটকে প্রাধান্য দিবে কেন? সঙ্গত কারণেই আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি এবং আমাদের দলের স্ট্যান্ড পয়েন্টগুলো আমার দলের প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী উল্লেখ করে দিয়ে গেছেন। তো আজকে আমি আমার দলের তৃতীয় বক্তা হিসাবে আমি যদি আজকে আমাদের এই ওভারঅল বিতর্ককে যদি একটা সামারাইজ করি বা একটা কেন্দ্রে নিয়ে আসি, তাহলে আমাদের এই বিতর্কটা এমন হওয়া উচিত ছিল যে আমরা বিএনপিকে কেন ভোট দিব, আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টগুলো তুলবো, তারা কেন 10 দলীয় জোট কেন বেটার বিএনপির চেয়ে, তারা সেই পয়েন্টগুলো তুলবে। কিন্তু আমরা যদি শুরু থেকে আজকে খেয়াল করি, আমাদের দলের প্রধানমন্ত্রী আমাদের দল কেন বেটার সেটা দেখে গিয়েছেন এবং কেন ভোট দেবে দেখে গিয়েছেন। কিন্তু অপরদিকে আমরা যদি বিপক্ষ দলের যদি আমরা তাদের বক্তব্যগুলো খেয়াল করি, তাদের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা দুইজনই শুধু আসলেন এবং আমাদের যে দোষত্রুটিগুলো আমাদের সেগুলো উল্লেখ করে চলে গেলেন। কিন্তু তাদের যে পলিসি, তারা যে ক্ষমতায় আসলে তারা কিভাবে দেশ চালাবে, তাদের পলিসিগুলো কি, সেটা খুব তেমনভাবে উল্লেখ করেনি, বলাই যায় যে উল্লেখ করেনি। জাস্ট খালি আমাদের দোষত্রুটিগুলো তারা উল্লেখ করে চলে গেছেন যে আমরা এই করছি এবং আমরা খারাপ জন্য তারা বেটার। কিন্তু তারা কেন বেটার, তারা সেই জিনিসগুলো সঠিকভাবে উপস্থাপন করেন। অপরদিকে যদি আমরা খেয়াল করি, আমাদের দলের প্রধানমন্ত্রী আমরা যে কেন বেটার সেগুলো আমাদের পলিসিগুলো, যে একজন সচেতন ভোটার কি চায়। আমরা ইতিমধ্যে একটা জুলাই আন্দোলনের পরবর্তী একটা সময় পার করছি, আমাদের জনগণের মনে অনেক আশা। তো এই এমন একটা পরিস্থিতি জ্বালিয়ে একজন সচেতন নাগরিক হিসাবে একজন দেশের কি চাই বা কি ক্রাইটেরিয়াগুলো দেখে আমরা ভোট দিব, সেইগুলো আমাদের দলের যে পলিসির মধ্যে আছে। যেমন আমাদের দলে 31 দফার কথা আছে, যেটা সুস্পষ্ট একটা সংস্কার, আমরা সংস্কারের পক্ষে আছি বা আমরা জনগণের জন্য কি কি করতে চাই, আমরা যদি ক্ষমতায় যাই আমরা কি করবো, 31 দফার মধ্যে সুস্পষ্ট আছে। এছাড়াও তারা বলছে আমরা নাকি সংস্কারের বিরোধী, কিন্তু আমরা তো শুরু থেকেই সংস্কারপন্থী এবং আমরা সংস্কারের পক্ষে আছি এবং আমাদের যে 31 দফার মধ্যে সেগুলো সুস্পষ্ট। এছাড়াও আমাদের একটা অভিজ্ঞতা আছে রাষ্ট্র যে চালানো। আমার দলের দ্বিতীয় বক্তা বলে গেছে, রাষ্ট্র তো কোনো একটা গিনিপিক না যে আমরা এটাকে পরীক্ষামূলক একটা জায়গার মধ্যে ছেড়ে দেব। তো আমাদের দলের অভিজ্ঞতা আছে, আমাদের সুস্পষ্ট পলিসি আছে, আমাদের লক্ষ্য আছে, আমাদের বিভিন্ন প্ল্যান আছে, যার কারণে জনগণ খুব স্বাভাবিকভাবেই
আমাদেরকে বাছাই করবে। আর তারা শুধু আসলেন আমাদের জিয়াউর রহমানকে একটু কুলসিত করে গেলেন। জিয়াউর রহমান কি বাংলাদেশের জন্য কি মানে জিয়াউর রহমানের অবদানকে একটু ছোট করে গেলেন, অথচ বাংলাদেশের জন্য ওই সময়কার প্রেক্ষাপটে জিয়াউর রহমানের অবদান ছিল খুবই উল্লেখযোগ্য। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম, যেটা নিয়ে আমরা প্রায় দেখি যে বিচ্ছিন্ন হতে চাই, সেই পার্বত্য চট্টগ্রামের অক্ষুণ্ণতা রক্ষার জন্য সর্বপ্রথম জিয়াউর রহমান অবদান রেখেছিলেন। তো এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মানে তারা শুধু আসলেন আমাদের মানে একটু আমাদের যে দলীয় আমাদের বিভিন্ন নেতাদেরকে বা আমাদের দোষ ত্রুটিগুলো উল্লেখ করে চলে গেলেন, কিন্তু তাদের স্ট্র্যাটেজি কোথায়? তাদের তো কোনো দেখা যাচ্ছে না। এছাড়াও হচ্ছে আমরা যদি আঞ্চলিক মানে তৃণমূল পর্যায়ে লক্ষ্য করি, তাহলে আমরা তৃণমূল পর্যায়ে লক্ষ্য করব যে যদি আমরা আমাদের এলাকার দিকে খেয়াল করি, তো আমাদের যে নেতা কর্মীগুলো খুবই সুস্পষ্ট বা কারা এটা সবাই চেনে, কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের তেমন জনপ্রিয়তা নাই। বা আমি যদি আমার এলাকার কথাই বলি, আমি আমার এলাকার বিএনপি প্রার্থীকে বা আমাদের জোটের প্রার্থীকে তাকে আমরা খুব স্বাভাবিকভাবে চিনি, কিন্তু তাদের যে প্রার্থী সেটা জনগণের সামনে তারা খুবই সুস্পষ্ট নয়। তাদের একটা গুপ্ত রাজনৈতিক একটা জিনিস লক্ষ্য করা যায়। অথচ আমরা সেই দীর্ঘ 15-16 বছর ধরে আমরা রাজপথে লড়াই করছি এবং আমরা আমাদের নেতাকর্মীরা তারা বলেন জুলাই আন্দোলনে আমাদের কি জুলাই স্পিরিটকে আমরা ধারণ করি কিনা, আমাদের বিএনপির নেতাকর্মীরা বা আমাদের দলের নেতাকর্মীরা আমরা কি রাজপথে লড়াই করিনি? আমরা তো দীর্ঘ সেই 15-16 বছর ধরে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি এবং আমাদের নেতাকর্মী অনেকে জেল জুলুম গুমের শিকার হয়েছে। আমরা আমাদের ইলিয়াস আলীর কথা আজকে স্মরণ করতে চাই, যিনি আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে চায়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তিনি গুমের শিকার হয়েছেন। তো আমাদের সবকিছু এখানে স্পষ্ট, কিন্তু আমাদের বিপরীতে তারা শুধু আসলেন আমাদের দোষগুলো উল্লেখ করেই চলে গেলেন। তাদের আমি আশা করব তাদের পরবর্তী যেই বক্তা তাদের যেই পলিসিগুলো উল্লেখ করে যাবেন। তো যদি আমরা আজকে দুই দিকের হচ্ছে আলোচনাগুলো বা স্ট্যান্ড পয়েন্টগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি মনে করি সঙ্গত কারণে আমি এবং আমার দল বিজয়ের দাবিদার, এবং আমি মনে করি যে একজন সচেতন ভোটার 10 দলীয় ভোটের চেয়ে বিএনপি জোটকেই প্রাধান্য দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি প্রস্তাবটি উত্থাপন করার জন্য এবং তার বক্তব্য প্রদানের জন্য। আমার সরকার দলীয় হুইপ যে কথাটা বলে গেছে যে আমরা শুধুমাত্র তাদের দলের নিন্দাই করে যাচ্ছি, আমরা আমাদের স্ট্র্যাটেজিটা বলতেছি না। তো প্রথমত আমি বলতে চাই এটা হচ্ছে একটা পলিসি বিতর্ক। এখানে হচ্ছে আমাদের মেইন কাজই হচ্ছে কি আমরা কেন তাদের বিরোধিতা করতেছি সেটা উল্লেখ করা, এবং এখানে আমরা বলতেছি না যে আমরা জামাত দলকেই বা জামাতকে বা ধর্মীয় রাজনীতির ভিত্তিতে কোনো দলকে প্রাধান্য দিচ্ছি, আমরা সেটা বলছি না। বরং আমরা বলতেছি যে একজন সচেতন নাগরিকের ক্রাইটেরিয়া হিসেবে তার যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেই অনুযায়ী সে কেন এই দলটাকে প্রাধান্য দিবে না। এবং আমি বলতে চাই এখানে আমরা জামাত বা 10 দলীয় জোটের জন্য আমরা এখানে নির্বাচনী প্রচারণা করতে আসি নাই, আমরা বরং দেখাতে চাচ্ছি যে কেন আমাদের প্রাধান্য দেওয়া উচিত না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের। আর তার আরেকটা বিষয় হচ্ছে বিকল্প, তিনি বিকল্পের কথা উল্লেখ করতেছে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে একজন সচেতন নাগরিকের ক্রাইটেরিয়ার মধ্যে যে দল পড়বে বা যে ব্যক্তি পড়বে তার যে যোগ্যতা দরকার আছে সেটা যদি পড়ে সে হিসেবে একজন নাগরিক সেই ব্যক্তিকে বা সেই দলকে হচ্ছে সিলেক্ট করবে। তো সেই হিসাবে হচ্ছে আমরা বিএনপিকে কেন সিলেক্ট করবে না সেই দিকটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করেছি। তো সেক্ষেত্রে আমার দলীয় নেতা কয়েকটা পয়েন্ট উল্লেখ করে গেছে যে একজন সচেতন নাগরিকের কি কি ক্রাইটেরিয়া হতে পারে বা কি কি বৈশিষ্ট্য হতে পারে। তারপরে আমার উপনেতা এখানে উল্লেখ করে গেছে আইন বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগের ক্ষেত্রে তারা বিএনপি কি ধরনের দুর্নীতি করে গেছে বা তাদের কি ধরনের ব্যর্থতা ছিল সেগুলো তিনি উল্লেখ করে গেছে। এবার আসি আমার সরকার দলীয় যে দলটা আছে, প্রধানমন্ত্রী বা হচ্ছে মন্ত্রী এবং হুইপ যে যুক্তিগুলো উপস্থাপন করে গেছে সেগুলোর দিকে যদি তাকাই, তারা বলছে যে সংস্কার প্রশ্নে, প্রথমত প্রধানমন্ত্রী বলেছে যে সংস্কার প্রশ্নে তারা হচ্ছে আপোষহীন। কিন্তু আমরা দেখি সংস্কার প্রশ্নে যদি তারা আপোষহীন হয় তাহলে জুলাই চার্টার বা জুলাই সনদের মধ্যে তারা হ্যাঁ ভোট দিবে নাকি না ভোট দিবে এই ধরনের কোনো ক্লারিফিকেশন আমরা এখনো বিএনপি থেকে পাইনি এবং তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। দ্বিতীয়ত তিনি বললেন ধর্মীয় রাজনীতির কথা, বা জামাতের কথা। এখানে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই আমরা এখানে 10 দলীয় জোটের কথা বলতেছি, স্পেসিফিক কোনো ধর্মীয় রাজনীতি বা জামাতের কথা বলতেছি না। তৃতীয়ত তিনি বলছে যে অভ্যুত্থানের আগ থেকেই তারা সংস্কারের কথা বলে যাচ্ছে, কিন্তু সংবিধান সংস্কার কমিশনের যদি আমরা অধিকাংশ প্রস্তাব দেখি যে সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাব সেগুলোর ক্ষেত্রে তারা না ভোট দিয়েছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এমন একটা সংস্কারের কথা বলা হয়েছে যে এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন একটা সংস্কার যেটা হচ্ছে ফ্যাসিস্টকে রোধ করতে পারবে। কিন্তু সেই সংস্কারের প্রশ্ন তারা কিন্তু না ভোট দিয়েছে এবং তারা এটাকে সমর্থন করেনি। তারা চায় না যে 2 মেয়াদের বেশি কোনো
সরকার প্রধানমন্ত্রী থাকুক, এটার ক্ষেত্রে তারা না ভোট দিয়েছে। এবং এক্ষেত্রে আমি আরো বলতে চাই যে তারা বলতে চাই অভ্যুত্থানের আগ থেকে তারা আন্দোলন করে যাচ্ছে, কিন্তু তাদের আন্দোলন যদি আমরা দেখি তারা সবসময় বলে গেছে ঈদের পরে নির্বাচন হবে, ঈদের পরে আমরা আন্দোলন করব, এই ধরনের জিনিস তারা বলে গেছে। তো দ্বিতীয়ত তাকে আমরা কেন সমর্থন দিয়েছিলাম, আমার বিরোধী যে প্রধানমন্ত্রী ছিল সংসদীয়, তিনি বলে গেছেন যে একজন সচেতন ব্যক্তির ক্রাইটেরিয়ার মধ্যে তিনি দেখাই গেছেন যে দলীয় শৃঙ্খলা যে মানবে বা দলীয় শৃঙ্খলার ভিত্তিতে, দলীয় আদর্শের ভিত্তিতে একজন সচেতন ভোটার হচ্ছে তার দলকে ভোট দিবে। কিন্তু দলীয় শৃঙ্খলা যদি এতটাই মানা হতো বা দলীয় আদর্শের দিকে যদি তাকায়, তাদের দলীয় আদর্শের মধ্যে রয়েছে চাঁদাবাজি, তাদের দলীয় আদর্শের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, তাদের দলীয় আদর্শের মধ্যে রয়েছে দখলদারিত্ব। উদাহরণ হিসেবে গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার মধ্যে তাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ উঠেছে চাঁদাবাজির। সো আবার দেখা যায় যদি তাদের ত্যাগী কর্মীদের কথা যদি আমি বিবেচনা করি, তাদের দল ঠিকভাবে ত্যাগীদেরকে মূল্যায়ন করতে পারে না। যদি তাই হতো তাহলে রুমিন ফারহানার মতো যদি তাই হতো তাহলে রুমিন ফারহানার মতো ব্যক্তিদেরকে মনোনয়ন কেন দেওয়া হলো না, এবং তারা কেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে। এবং দেখা গেছে যে তারা যে বলতেছে তাদের জোটের মধ্যে দক্ষতার কথা তারা বিশেষভাবে উল্লেখ করে গেছে, যে পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতার কথা উল্লেখ করে গেছে। কিন্তু আমরা যদি দেখে এতটাই যদি দক্ষ হয় তাহলে গণ অধিকার পরিষদের মতো দলকে তারা কেন জোটে নিয়েছে। এবং সেখানে যে রাশিদ খানের কথা আমি উল্লেখ করতে চাই, তাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে এবং এর ফলে হচ্ছে বিএনপির মধ্যে পর্যন্ত এটা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এবং দেখা যায় যে কোনো কোনো আসনের মধ্যে তারা এমন জোটের থেকে এমন সদস্যদেরকে নিয়োগ দিচ্ছে যেখানে বিএনপি নেতাকর্মীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং বিপরীতে স্বতন্ত্র প্রার্থী দিচ্ছে। সো ওভারঅল যদি দেখি তাদের এইসব জিনিস আসলে খুবই মানে যে যুক্তিগুলো দিয়েছে সেগুলো খুবই লেম যুক্তি। এবং তারা যদি দেখি যে তাদের বিভিন্ন দিকে তুলে ধরেছে, কিন্তু তাদের একজন সচেতন নাগরিকের, প্রথমত প্রধানমন্ত্রী একজন সচেতন নাগরিক হিসেবে কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার তার খুবই অস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। পরবর্তীতে আমার দলীয় যে নেতা আছে তিনি খুব স্পষ্টভাবে সেই ক্রাইটেরিয়াগুলো ব্যাখ্যা করেছে। এবং তিনি হচ্ছে কেন প্রাধান্য দেওয়া দরকার সেটা স্পষ্ট ব্যাখ্যা তারা ঠিকভাবে দিতে পারেনি, তাদের যুক্তিগুলা ওইভাবে হয়নি। তৃতীয়ত প্রাধান্য দিলে কি কি লাভ বা প্রাধান্য দেওয়ার ফলে কি কি ক্ষতি, এইগুলা তারা ঠিকভাবে উল্লেখ করতে পারেনি। তারা হচ্ছে প্রাধান্য দিলে লাভ কি, ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করছে, কিন্তু যেটা খুবই একটা মানে আকাশ পাতাল তফাৎ এরকম জিনিস একটা তিনি উল্লেখ করছে। তাদের ফ্যামিলি কার্ডের মেইন বিষয়বস্তু হচ্ছে কি 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 1 লিটার তেল, এরকম 104 কোটি মানুষকে তারা দিবে। এবং এটার জন্য হচ্ছে 140 কোটি 14 লাখ টন খাদ্য প্রয়োজন, যেটা হচ্ছে সম্ভব না। সো ওভারঅল এইসব জিনিসের দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের দলটাকে মানে বিএনপিতে প্রাধান্য দেওয়া উচিত না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এটি একটি সমর্থন মোশন এবং এখানে আমাদের প্রধান কাজ বিএনপি পন্থী জোটকে আমরা কেন প্রাধান্য দিব না সেটিকে তুলে ধরা এবং তাদের প্রাধান্য না দিলে কি কি লাভ এবং দিলে কি কি ক্ষতি সেই জিনিসগুলো ব্যাখ্যা করা। এবং আমি সহ আমার উপনেতা এবং বিরোধী দলীয় হুইপ সেই কাজটি করে যাচ্ছেন। অবশ্যই আমরা এখানে গ্রে এরিয়া রাখতে চাই না। আমরা বলেছি যে একজন সচেতন নাগরিকের ক্রাইটেরিয়া অনুসারে সে নিজেই বাছাই করে নিবে যে সে কাকে প্রাধান্য দিবে কাকে দিবে না। এখানে আমরা তার উপর জোর করে চাপিয়ে দিতে চাই না, অথবা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন অথবা নির্বাচনী প্রচারণা করতে আমরা আসিনি। ব্যক্তি অথবা সচেতন নাগরিক তার ক্রাইটেরিয়া অনুসারে নিজেই ঠিক করবে সে কাকে প্রাধান্য দিবে। মাননীয় স্পিকার, তাদের সরকার দলের পক্ষ থেকে বিএনপির পন্থী জোটকে প্রাধান্য দিলে কি কি লাভ হবে এবং না দিলে কি কি ক্ষতি হবে সেই জায়গাটা তারা স্পষ্ট করে বলতে পারেনি। মাননীয় স্পিকার, এইখানে আমরা বলেছি যে একজন সচেতন নাগরিক যদি বিএনপি পন্থী জোটকে প্রাধান্য না দেয় তাহলে সে তার মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা পাবে, এছাড়া অন্যান্য নাগরিক অধিকারের সুবিধাও পেতে পারে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি পন্থী জোট যোগ্য নয় এবং এক্ষেত্রে বিকল্প জোট অথবা বিকল্প যোগ্য প্রার্থী থাকলে সেক্ষেত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব সহ জুলাই স্পিরিট এবং সংস্কার বিচার অথবা বিএনপির যে ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রবণতা এই জিনিসগুলোতে তারা অন্য ক্ষেত্রে প্রাধান্য পাবে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে শেষ হচ্ছে তাদের রংচঙা ইশতেহার নিয়ে বলতে চাই, যেটি আমার বিরোধী দলীয় হুইপ বলে গিয়েছেন যে হিসাব করলে দাঁড়ায় বাংলাদেশের পরিবার আছে 4 কোটি, প্রত্যেকে 35 কোটি চাল দিলে 140 কোটি 25 লক্ষ টন খাবার বছরে দিতে হবে, যেখানে আমাদের দেশীয় ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 25 লক্ষ টন। মাননীয় স্পিকার, তাহলে এইভাবে রংচঙা ইশতেহার দিয়ে এবং ভুংবাং বুঝিয়ে তারা আরেকটি নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে এবং এই কারণে মানুষ ক্ষমতায় আসার আগেই তাদের পতন দেখতে চায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।
জি, মাননীয় উপপ্রধানমন্ত্রী। আমার বিরোধী দলীয় নেতারা যে কথাগুলো বারংবার নিজেদের স্ববিরোধিতার কথা বলে যাচ্ছেন, তারা প্রথমত বলছেন যে তারা নির্বাচনী কোনো প্রচারণা চালাচ্ছেন না, আবার একই সময়ে তারা এই কথা উল্লেখ করছেন যে তাদের 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 পলিসি কেন বেটার, তারা তবুও তাদের কোনো পলিসি দিয়ে যেতে পারেনি। ঠিক এই ধরনের আমরা দ্বিচারিতা দেখতে পারি তাদের জোট সংগঠন 10 দলীয় জোটে। কেমন তারা সংস্কার প্রশ্নে তারা বলছে তারা সংস্কার প্রশ্নে হ্যাঁ দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কার প্রশ্নে এনসিপি এখন পর্যন্ত স্বাক্ষরই করেনি। তারা আবার যেখানে সংস্কার প্রশ্নে সংস্কারের কথায় আমাদের 5% নারীদের রাখার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 জন প্রার্থীকে আপনারা নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। এটা কি কোনো দ্বিচারিতা ছাড়া আরও কিছু না? আচ্ছা, এখন আসি, আপনারা আমাদের প্রশ্ন রেখে গেলেন চাঁদাবাজি আমাদের আদর্শ কিনা, আর গতকালের একটি উদাহরণও টানলেন। আপনারা কি ছাত্রশক্তির নুরুল গনি সগিরের কথা ভুলে গেছেন? তাহলে আমরা কি বলবো 10 দলীয় জোটের আদর্শ কি চাঁদাবাজি? আমরা আবার আপনারা বারংবার উল্লেখ করছেন দ্বৈত নাগরিকত্বর কথা। দ্বৈত নাগরিকত্ব থাকলে কি তো কোনো নির্বাচনের প্রার্থী হতে পারবে না, যে আপনারা হয়তো এই কথাটা ভুলেই গিয়েছেন। এখন আসি, আপনারা ঋণ খেলাপির কথা বললেন। ঋণ খেলাপি বিগত ফেসিস্ট আমলের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছিল, সেই জন্য ব্যবসায়ী ক্ষতিপূরণের জন্য কিছু ঋণ নিতে হয়, আর এই ঋণটা নেওয়ার জন্য আপনারা যদি ঋণ খেলাপি বলে দেন, আপনারা কোনোভাবে সেই আমলে ঋণ খেলাপি করার মতো সাহস কোনো দলের ছিল না, সুতরাং লিগ্যাল প্রসিডিউরস মেনেই ঋণ নেওয়া হয়েছিল। আপনারা আবার উল্লেখ করলেন রুমিন ফারহানার কথা। রুমিন ফারহানার বিগত ফেসিস্ট আমলে কিছু এমন কার্যক্রম লক্ষ্য করা গিয়েছিল বিধায় বহিষ্কার করা হয়েছে, তাকে দলে মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ আমাদের দলে আন্তঃশৃঙ্খলা বিদ্যমান বিধায় এবং গণতন্ত্র চরম পর্যায়ে আছে বিধায় আমরা আপনাদের বলবো 10 দলীয় জোট বিবেচনা না রেখে বিএনপি জোটকে ভোট দিন।